আচ্ছা, আমরা তাহলে শুরু করি। আউববাউ নীতি, এটা তোমাদের খুব ভালোভাবে সবার জানা আছে। আউববাউ এই কথাটা মূলত একটা একটা জার্মান কথা, জার্মান ওয়ার্ড, যার অর্থটা হলো বিল্ডিং আপ। এই বিল্ডিং আপ কথাটার মানেটা কি? বিল্ডিং আপ বলতে আমরা নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে, এইটা বোঝায়। আর যেহেতু পরমাণুর ক্ষেত্রে এই কথাটা বলছি, এটা দ্বারা বোঝা যায় যে নিম্ন শক্তি স্তর থেকে ক্রমান্বয়ে উচ্চ শক্তি স্তর। তো সেইটা আমরা একটু দেখি। বিল্ডিং আপ, উপরের দিকে তৈরি করা। ইলেকট্রনগুলি প্রথমে সর্বনিম্ন শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চতর শক্তি সম্পন্ন উপশক্তি স্তরে প্রবেশ করে। আচ্ছা, আর একটা কথা আমি বারবার বলেছি বিভিন্ন সময়, যে পরমাণু বলো বা আয়ন বলো, যেটাই বলো না কেন, বা যৌগ বলো, সবাই চায় কিন্তু স্থিতিশীলতা অর্জন করতে। আর সেই স্থিতিশীলতা অর্জন করতে পারে শক্তি হ্রাস করে। যে কোনো পরমাণু বা আয়ন বা যৌগের যত শক্তি কম হবে সেটা তত বেশি স্থিতিশীল হবে। তো স্থিতিশীলতার মূল বিষয় হলো নিম্ন শক্তি স্তর। এই জন্য যখন পরমাণুতে ইলেকট্রন প্রবেশ করে, সে কিন্তু প্রথমে চায় স্থিতিশীলতা অর্জন করতে, সেই জন্যই সে প্রথমে নিম্ন শক্তি স্তরে প্রবেশ করে এবং আস্তে আস্তে হয়তো বাধ্য হয়ে সে উচ্চ শক্তি স্তরে যায়। কিন্তু ওদের যাওয়ার টেন্ডেন্সি কিন্তু নিম্ন শক্তি স্তর, কারণ সেটাই তার স্টেবল স্টেট। আর তো সেটা আমরা দেখব এক এক করে। n+l নীতি, এটা তোমরা জানো। n হইল প্রধান কোয়ান্টাম সংখ্যা, l হইল সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই দুটো কোয়ান্টাম সংখ্যার যোগফল দ্বারা আউববাউ নীতিকে আমরা প্রকাশ করতে পারি। আউববাউ নীতি মূলত হইল নিম্ন শক্তি স্তর ও উচ্চ শক্তি স্তরকে বোঝায়, এবং ইলেকট্রন সর্বদাই নিম্ন শক্তি স্তরে প্রবেশ করবে, মানে n+l এর অনুসারে, n+l এর মান অনুসারে। n+l দ্বারা বোঝা যায় শক্তি। n+l এর মান যত কম তত তার শক্তি নিম্ন, n+l এর মান যত বেশি তত তার শক্তিও বেশি। সেই জন্য n+l এর মান যার কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে। এটাও আউববাউ নীতি। এই আউববাউ নীতির একটা গাণিতিক ব্যাখ্যা। এটা n+l এর মান বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপশক্তি স্তরের শক্তির মানও বৃদ্ধি পায়। দেখো এখানে কি বলা হয়েছে, উপস্তর সমূহের শক্তির নির্দিষ্ট মান থাকে, অর্থাৎ একটি নির্দিষ্ট উপস্তরে নির্দিষ্ট শক্তির ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। এটা তো আমরা জানি যে ইলেকট্রন যে শক্তি, সেইটি মূলত ও যেখানে থাকে তার শক্তি। মানে ও যেখানে থাকে তার তো কোনো নির্দিষ্ট কোনো শক্তি নাই, সেটা মূলত ইলেকট্রনের শক্তি। তো সে যদি উপশক্তি স্তরে থাকে, তাহলে ইলেকট্রনের যে শক্তি, ওই উপশক্তি স্তরে ইলেকট্রন যখন থাকে তখন ইলেকট্রনের যে শক্তি ধারণ করে সেইটাই মূলত ওই উপশক্তি স্তরের শক্তি। এটা এখানে বলা হয়েছে। সেই জন্য এল যেটা, সেটা মূলত শক্তিকেই নির্দেশ করে, যেহেতু উপশক্তি স্তরকে নির্দেশ করতেছে। একটি উপস্তর কোন প্রধান শক্তি স্তরে অর্থাৎ এনের মান অবস্থিত এবং তার আকৃতি অর্থাৎ এলের মান। আর এটা আমরা জানি যে এন দ্বারা বোঝা যায় যে এই শক্তি স্তরটার আকার কত বড়, আর এল দ্বারা বোঝা যায় সেই শক্তি স্তরের আকৃতি কেমন। আমরা দেখেছি সেরকম এস, পি, ডি, এফ এগুলোর আকৃতি বিভিন্ন, সেটা এল দ্বারা প্রকাশ পায়। তার উপর এর শক্তি নির্ভর করে। দুইটি উপস্তরের মধ্যে যার n+l এর মান কম তার শক্তি কম, আর যার বেশি তার বেশি। এটা আমরা জানি সবাই, এটা নিয়ে আমরা কোনো কথা বলতে চাই না। এখন এই n+l এর মান অনুসারে আমরা 3D উপস্তরের জন্য পাচ্ছি n+3, l+2, n এর মান হলো 3, l এর মান 2। তোমাদের সবার তো মনে আছে মনে হয় না, l এর মান যদি 0 হয় সেটা হলো s, l এর মান যদি 1 হয় সেটা হলো p, l এর মান যদি 2 হয় সেটা হলো d, l এর মান 3 হলে সেটা হলো f। এতটুকু জানলে হবে। তো এখন এই 3D এর ক্ষেত্রে 3D হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেটা হলো n এর মান নির্দেশ করে। তো n এর মান 3, আর l এর মান যদি 2 হয় তাহলে d, বা d হতে হলে l এর মান 2। সেই জন্য আমরা লিখেছি এটা। n+l কত হবে, মান বসলাম 5। 4s, সেখানে আমরা দেখলাম n এর মান 4, l এর মান 0, s 0, যোগ করলে পাচ্ছি আমরা 4। তাহলে
এই দুটোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে n+l এর মানের ভিত্তিতে 3D এর শক্তিটা বেশি 4s এর চেয়ে। যদিও 4s হলো চতুর্থ শক্তির স্তর, 3D হলো তৃতীয় শক্তির স্তর। তো এই যে শক্তির মান ভিন্ন হওয়ার কারণে যেখানে শক্তি কম সেখানে ইলেকট্রন আগে প্রবেশ করবে, এই জন্য 3Dতে না গিয়ে 4s এ আগে ইলেকট্রন প্রবেশ করে। একটা কমন কোশ্চেন তোমরা 9 শিখে আসছো, পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3Dতে না গিয়ে 4s এ যায় কেন, তার ব্যাখ্যা হলো এটা। এখন তোমরা শিখেছো পটাশিয়াম, যদি এখানে আসে ক্যালসিয়ামের কথা, যে ক্যালসিয়ামের 19তম ইলেকট্রনটি 3Dতে না গিয়ে 4s এ গেল কেন, একই ব্যাখ্যা। কারণ ওই 19তম ইলেকট্রনটা যে পরমাণুর হোক না কেন সেই পরমাণুতেই এই একই ঘটনা ঘটে। এই ধরনের টেকনিক্যাল কিছু কোশ্চেন আসে, তুমি একদম সবসময় পড়ে গেছো পটাশিয়াম, কিন্তু পটাশিয়াম ছাড়া অন্য যে কোনোটা দিতে পারে। আসলো ধরো কপার, কপারের 19তম ইলেকট্রনটি 3Dতে না গিয়ে 4s এ গেল কেন, একই ব্যাখ্যা কিন্তু। ঠিক আছে, সবাই কি বুঝছো কথাটা? হ্যালো, জি স্যার। আচ্ছা এখন তাহলে তোমরা একটু আমার সাথে তাল মিলিয়ে কথা বলো, আশা করি সবাই পারবে জিনিসটা। দেখো তো 1s, 1s এর জন্য n+l কত হবে বলো তো? 1 স্যার 1 1। আচ্ছা, 2s এর জন্য 2 2, 2 মানে 2 + 0 মানে 2। 2p এর জন্য 3 স্যার 3 3 না? এটা আমরা সবাই জানি মনে হয়, তাই না? আচ্ছা, জি স্যার 3s এর জন্য 3 2 + 0 মানে 3। এখন এই যে 2p এবং 3s, এই যে দুটো একটা জায়গা দেখলাম, এই জায়গায় ইলেকট্রন আগে কোথায় যাবে? স্যার 2p তে যাবে, কারণ কি হচ্ছে যে 2p 2 প্রধান স্তরের ওখান থেকে তখন গাই হবে। আচ্ছা, আমরা বলছি তাহলে যখন n+l এর মান সমান হবে সেই ক্ষেত্রে আমরা দেখব কার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম। যার প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কম তার শক্তিও কম হবে, সেজন্য ইলেকট্রনটা আগে 2pতে যাবে। আচ্ছা, গুড। 3p, এখানে কত হবে? 4 4। 3d কত হবে? 5 5। এরকম আমরা যে কোনোটা বের করতে পারবো, তাই না? ঠিক আছে, তো এটা আমরা জানি সবাই। এখন এই যে n এবং l এর ভ্যালু আমরা জানলাম, এখন আমরা ইলেকট্রন যখন প্রবেশ করাবো তখন আমি এইটাকে ফলো করব, যে কার মান কম, আবার মান যদি সমান হয় সেক্ষেত্রে n এর মান কার কম, সেই অনুসারে ইলেকট্রন প্রবেশ করবে। তারপরও কিছু ব্যতিক্রম আমরা দেখব, এটা হলো সাধারণ নিয়ম। এই যে ওই নিয়ম অনুসারে আমরা দেখলাম যে ইলেকট্রনটা n+l এর মান সবচেয়ে কম হলো 1s, সেখানে গেল, তারপর গেল কোথায়, এরপর গেল 2s এ। এই যে এই আমরা এটাকে এভাবে দেখাতে পারি যে এইটা গেল এখান থেকে, আবার এখান থেকে। স্যার 8s কোথায়? হ্যাঁ 8s তুমি কে বলছো? স্যার আমি সুচি। ও, সুচি বলছো। আচ্ছা সুচি, এখন পর্যন্ত কয়টা মৌল আবিষ্কৃত হয়েছে? স্যার আছে তো 118টা। 118টা। 118টা মৌলের জন্য 118টা ইলেকট্রন। 118টা ইলেকট্রনকে জায়গা দেওয়ার জন্য তোমার কি 8s এর দরকার আছে? কি জানি স্যার। না স্যার 7 পর্যন্ত তো যায়। নাই দরকার 7 8 যদি করতে হয়
আমরা এখন পর্যন্ত জানি 60টা পর্যায় আছে, পর্যায় সারণী, এবং 60টা পর্যায় একদম ফিল আপ হয়ে গেছে 118টা মৌল দ্বারা। এখন অষ্টম 8s মানে অষ্টম পর্যায়। অষ্টম পর্যায়ে তো কোনো অস্তিত্ব নাই এখনো, যেহেতু কোনো মৌল না, না, মৌল স্যার। নাই, সেই জন্য আমরা ওটা নিয়ে এখন চিন্তা করছি না। হয়তো বা তুমি যদি কখনো ওই 119তম মৌল আবিষ্কার করো, তখন এই ঝামেলায় পড়ে যাবে, তখন পর্যায় সারণীকে নতুন করে ভাবতে হবে, এর কাঠামো চেঞ্জ করতে হবে, বুঝছো সুশি? তখনই তুমি কিন্তু নোবেল প্রাইজ পাবে, ঠিক আছে? বুঝতে পারছো? তো এখন পর্যন্ত আমাদের 8s দরকার নাই। আচ্ছা, এখন 1s এর পর দেখো, সুশি শুনছো আমার কথা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, 1s এর পরে আমরা যাব কোথায় দেখো, এই আমি যদি দেখাই এরকম, এইটা, এরপর এটা যাচ্ছে কোথায়, এইখানে যাচ্ছে, এরপর এটা যাচ্ছে কোথায়, এইখানে যাচ্ছে, এরপর এটা যাচ্ছে কোথায়, এইখানে। এইখান থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে এই যে এই দেখো, এভাবে যদি হরাইজন্টালভাবে চিন্তা করো, 3s 3p 3d সবই কিন্তু হইল একটা শক্তি স্তর, কিন্তু ইলেকট্রন যাওয়ার সময় আমরা দেখলাম যে এরা সেটা মেনটেন করেনি। 3s এর পর 3p-তে গেল ঠিকই, 3p এর পর 4s-এ গেল, 4s এর পরে 3d-তে গেল, আবার দেখো পরেরটায় 3d এর পরে 4p-তে গেল, ওটা ঠিক আছে, 4s চলে গেছে 4p, 4p এর পর সে 4d 4f-এ না গিয়ে গেল 5s-এ, 5s এর পর সে গেল কোথায় আবার 4d-তে, 4d এর পর দেখো আবার 5p 6s, 6s এর পরে সে গেল 4f-এ, দেখতে পাচ্ছ এখানে 6s তারপরে 4f-এ, মানে এটা কিন্তু অনেক ভিতরের শক্তি স্তর, এটা মানে শক্তির দিক দিয়ে। এখন এখানে একটা কন্ট্রাডিকশন তোমাদের থাকতে পারে, সেটা হলো যখন আমরা ইলেকট্রন ত্যাগ করব, দেখো ধরো একটা মৌলের ইলেকট্রন বিন্যাসে তুমি 6sও আছে আবার 4f-ও আছে। এখন তুমি যখন ইলেকট্রন ওখান থেকে ত্যাগ করাবা, তখন কোত্থেকে ইলেকট্রন ত্যাগ করাবা বা কোত্থেকে ইলেকট্রন ত্যাগ, হ্যাঁ কোত্থেকে? 6s 6s। ধরো ইলেকট্রনটা 6s এর চেয়ে 4f এর শক্তি কিন্তু বেশি, 4f ইলেকট্রনটা পরে গেল, পরে গেলেও ইলেকট্রন যখন আমি ত্যাগ করাবো তখন কিন্তু 6s থেকে ত্যাগ করাবো বা 6s থেকে যাবে। এর কারণটা কি? সর্বশেষ শক্তি স্তর তো। হুম, সর্বশেষ শক্তি স্তর থেকে তো ইলেকট্রন ত্যাগ হয়। সর্বশেষ শক্তি স্তর থেকে ইলেকট্রন ত্যাগ হয়, খুব ভালো কথা বলছো তো। আর কেউ কোনো কথা বলবা? স্যার শক্তি কম, হুম, 4s থেকে 6 এর শক্তি কম, তাই ইলেকট্রন ত্যাগ করতে কম শক্তির প্রয়োজন হবে। না, ইলেকট্রন তো ধরো যার শক্তি বেশি সেখান থেকে ইলেকট্রন যাওয়ার কথা, আমরা তাই শিখছি না। ধরো তোমার এখানে এই যে 1s 2s 2p 3s আছে, তো সোডিয়ামের কথা ভাবো, সোডিয়াম, তো সোডিয়ামের 3s1, তো এখানে 2p থেকে ইলেকট্রন তো যায় না, কারণ 2p-র শক্তি তো কম, 3s-এর শক্তি বেশি, সেখান থেকে ইলেকট্রন যায়, মানে সাধারণত শক্তি যার বেশি সেখান থেকে যায়। কিন্তু এখানে 6s-এর চেয়ে 4f-এর শক্তি তো বেশি, ইলেকট্রন যাওয়ার সময় 6s থেকে না গিয়ে 4f-এ, এই 4f থেকে না গিয়ে 6s-এ গেল কেন? এটা হলো আমার কোশ্চেন। সাধারণ নিয়মে তো যার শক্তি বেশি সেখান থেকে ইলেকট্রন যাওয়ার কথা, তাই না? কারণ তার সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কম, এই জন্য তার নিজস্ব শক্তি বেশি, যত আকর্ষণ বেশি তত তার শক্তিটা কমে গেল। নিউক্লিয়াসের সাথে যার যত আকর্ষণ বেশি তা সে তো ওখান থেকে যেতে পারবে না, নিউক্লিয়াসকে ধরে রাখবে। আর যার নিজের শক্তি বেশি তার নিউক্লিয়াসের সাথে আকর্ষণ কম, সে তখন ওখান থেকে বিচ্ছিন্ন হতে পারবে, সহজে ওখানে চলে যেতে পারবে, কারণ ভিতরের শক্তিটা বেশি। এখন তাহলে কথা কি, 6 আর 4f-এর কাহিনীটা কি? বলো, কি বলতে পারো? হ্যালো, কেউ কিছু বলবা না সামনে আগাই যাব? না স্যার, আপনি বলেন। হ্যাঁ, আমারই বলতে হবে, বলো কি? আচ্ছা শোনো, এটা মূল কারণটা হইল এই যে 6s বহিস্থ শক্তি স্তর, এই ব্যাপারে আমার কোনো কথা নাই, এবং ইলেকট্রনটা বহিস্থ স্তর থেকে যাবে, কিন্তু যাওয়ার মূল কারণ হইল
এই ফোরেপটা তো ভিতরে, তো ফোরেপটা ধরো এই যে ভিতরে ফোরেপ আছে, তো ভিতরে যখন ফোরেপ থাকে তখন এই ইলেকট্রনগুলো, এখানে ফোরেপ তো অনেকগুলো ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো এই যে বাইরের ইলেকট্রন 6s, যদিও তার শক্তি কম কিন্তু 6sটা বাইরে, এই ইলেকট্রনগুলো এই বাইরের ইলেকট্রনগুলোকে বিকর্ষণ করবে। কারণ দেখো এই ইলেকট্রন উভয়ই কিন্তু নিউক্লিয়াসের সাথে আকর্ষিত। আমার কথাটা বুঝতে পারছো? 4f এবং 6s উভয়ই কিন্তু 4f ধরো এখানে, 6s ধরো এখানে, তাহলে এই ইলেকট্রন উভয়ই কিন্তু এর সাথে আকর্ষিত। এখন এই ভিতরের ইলেকট্রন 4f-এর ইলেকট্রনের কারণে এর আকর্ষণটা নিউক্লিয়াসের সাথে হ্রাস পাবে। এটাকে বলা হয় শিল্ডিং ইফেক্ট। এই ভিতরে একটা পর্দার মতো কাজ করে। যত এখানে ভিতরে ইলেকট্রন প্রবেশ করবে ততই কিন্তু বাইরের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যাবে, কারণ এটাও ইলেকট্রন উভয়ে একই চার্জে চার্জিত। সেই জন্য এই ভিতরের ইলেকট্রন বাইরের ইলেকট্রনকে আরও বিকর্ষণ করবে, আরও ধাক্কা দিবে যে তুমি ওখান থেকে চলে যাও। বুঝছো? আমি নিউক্লিয়াসে আকর্ষিত অবস্থায় আছি, তো এই কারণে ওর ওখান থেকে সরানো একটু সহজ, বা ইলেকট্রন যখন সে বিক্রিয়া অংশগ্রহণ করবে তখন বাইরের ইলেকট্রনগুলি চলে যাবে। তোমরা কি বুঝতে পারছো কিছু? হ্যালো? জি স্যার, বুঝেছি। জি স্যার। আচ্ছা, ওকে। অন্বিতা, হ্যালো? হ্যাঁ স্যার। তুমি হ্যাঁ বুঝেছি স্যার। আচ্ছা, নাফিসা আছো? নাফিসা, হ্যালো? জি স্যার। জি। আচ্ছা, বুঝতে পারছো তো? আচ্ছা, এখন দেখো এখানে আমরা এই যে একটা কথা বলছি বর্ণালীবীক্ষণ পরীক্ষার ফল থেকে, এই যে আমরা অনেকবারই তো বলছিলাম যে ওই ধর আমরা যে বর্ণালী নিলাম সেটাকে আমরা তার যে বর্ণালী বলতে স্পেকট্রাম বুঝি, সেই স্পেকট্রামের যে বিভিন্ন আমরা রেখা পাচ্ছি সেই রেখাগুলো উচ্চ বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাথে বিশ্লেষণ করে আমরা বিভিন্ন ধরনের আমরা মতবাদ দিয়েছি, কোয়ান্টাম সংখ্যার ইন্ট্রোডিউস করেছি, সেগুলো আমরা এর আগে আলাপ করেছি। তো সেরকম বর্ণালীবীক্ষণ পরীক্ষার ফল থেকে বিজ্ঞানীগণ শক্তি স্তর উপশক্তি স্তরগুলিকে ক্রমবর্ধমান শক্তি অনুযায়ী এবং n+l-এর মান অনুসারে নিম্নরূপে সাজিয়েছে। এই যে কথা আমরা আগে বলছি সেইটাই, এই যে ক্রমটা এরকম 1s 2s 2p 3s 3p 4s 3d, এইটা অনুসারে আমি যা স্যার এইটা কেন লেখা? ও বাবা, তো ভুলে হয়ে গেছে। এটা মনে হয় লিখতে লিখতে হয়ে গেছে, বুঝছো? না, এইচএসের কোনো অস্তিত্ব নাই। ঠিক বলছো, এইচএস লেখাটা আমার যৌক্তিক হয়নি, এইচএস আসবে না, ওটা বলে যাও, কোনো কারণে হয়ে গেছে। ঠিক আছে, বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, তাহলে এই অর্ডারটা আমাদের একটু মনে রাখতে হবে ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। দেখো 6s এর পরে 4f গেল, তারপর 5d 7p 7s 5f অনেক পরে গেল, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে কি কোশ্চেন? ক্যালসিয়াম, আয়রন, কপার, আর্সেনিক ইত্যাদি মৌলসমূহের 20তম ইলেকট্রনটি 3d এ প্রবেশ না করে 4s এ প্রবেশ করে কেন? একটা বলো তোমরা আমাকে একটু, একটা আর্সেনিকের কথা বলো। স্যার ফোরেসের শক্তি কম না, তাই ফোরেসে প্রবেশ করে। আমি তো গাণিতিক ব্যাখ্যা চাচ্ছি। ধরো স্যার ক্যালসিয়াম করে। আচ্ছা আয়রন করো, আয়রনটা করো, ক্যালসিয়ামে তো আমাদের ওটা লাগেই না, আয়রন করো। এর 19তম ইলেকট্রন, তুমি যে ক্যালসিয়াম করলে হয়তো সমস্যা নাই, তাহলে আমি কী করবো? তুমি আয়রন 26 ইলেকট্রন বিন্যাস কী করবো? 19তম, কিন্তু এই না 20তম ইলেকট্রন, এটা খেয়াল রাখতে হবে। আমি ইলেকট্রন দেই 1s 2 2s, 20তম তো 4s এ প্রবেশ করে। হ্যাঁ সেটাই কোশ্চেন, 3d-তে না গিয়ে প্রবেশ করে 4s প্রবেশ করে কেন? এটাই কোশ্চেন, কী ব্যাখ্যা দেবো তুমি? আচ্ছা স্যার, আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন একবারে স্যার হচ্ছে আর্গনেটটা দিয়ে তারপরে বাকিগুলো দিয়ে দিলে হতো না আয়রনের ক্ষেত্রে? ও ভালো কথা বলছো, গুড কোশ্চেন। আমি এটা ভুলে যাইতাম।
হ্যাঁ, এই যেটা এইটাকে ও বলছে এই পর্যন্ত আর্গন, এটাকে আর্গন কোর বলা হয়। এই যে আর্গন আমরা এইভাবে লিখি আর্গন কোর, তুমি এখানে 18ও লিখতে পারো। আর তারপর আমার বাকি থাকে কি, ওখানে 3D আর 4S, যদি 26 হয় এখানে 2 হবে, এখানে 6 হবে, এটা লেখা যায়। কিন্তু কোশ্চেন করছো কে? স্যার আমি নিপুণ। ও নিপুণ, আচ্ছা। নিপুণ, তুমি তো গত ক্লাসে আসোনি? না স্যার, আসছি তো। তুমি গত ক্লাস তার আগের ক্লাসে আসছি না? হ্যাঁ স্যার, আমি সবগুলোই তো করছি স্যার, একটা করি নাই হয়তো স্যার, একটা। আচ্ছা, সেইটাই আমার মেমোরিতে মানে থেকে গেছে, তোমাকে দেখিনি এই জন্য কবে। আচ্ছা ওকে, দেখো এখন এখানে এই যে ও যে কোশ্চেনটা বলছে যে আর্গন পরীক্ষায় আসলে কখনো এভাবে লিখবা না। তুমি কোনো কিছু শর্টকাট বোঝার জন্য, শর্টকাট লেখার জন্য নিজে এটা লিখতে পারো, কোনো আপত্তি নেই। কিন্তু পরীক্ষায় আসলে ইলেকট্রন বিন্যাস তখন কখনো এটা লিখবা না কিন্তু, তাইলে এক্সামিনার চাইলে তোমাকে 0 দিতে পারে, কারণ সে তো তোমার ইলেকট্রন বিন্যাস চেয়েছে, মানে সব ইলেকট্রন বিন্যাস তোমার জানতে হবে। আমার কথাটা তুমি বুঝতে পারছো? ইয়েস স্যার। হ্যাঁ, তুমি শুধু লিখতে পারো, আমি যেমন এখন লিখছি তোমার বোঝানোর জন্য যে এর আগে এগুলো, কিন্তু পরীক্ষার কোশ্চেনে আসলে কখনো এটা লেখো না কিন্তু। তো সেটা কিন্তু একদম স্ট্রিক্টলি ইন্টারন্যাশনাল বুকগুলো এটা বলে দেওয়া আছে, বুঝছো? আমাদের দেশের বইগুলো এরকম কিছু নাই, কিন্তু ইন্টারন্যাশনাল যে বইগুলো আমি সেখানে দেখেছি, কিন্তু আমেরিকার অনেক বইতে এটা লিখে দেওয়া আছে যে পরীক্ষায় এটা কোনোভাবে লেখা যাবে না। তুমি তোমার প্র্যাকটিসের জন্য লিখতে পারো, বা যখন পরীক্ষায় বসবে না তখন তুমি ব্যাখ্যা করার জন্য লিখতে পারো, সেটা ভিন্ন। পরীক্ষার সময় এটা লিখবে না কিন্তু। সবাই শুনছো আমার কথাটা? হ্যালো, স্যার হ্যাঁ বলো। ওই যে আর্গনের ইয়াটা পর্যন্ত ঠিক আছে, এরপর তো 4s 2 3d 6। আচ্ছা, আমি তো কিছু লিখি নাই এখন না কথা স্যার বলছি 3d 6 এখন ডি অরবিটালের জন্য 5টা ইলেকট্রন থাকলে তো স্থিতিশীল, সেক্ষেত্রে 3d 5 লিখে 4p 1 লিখলে হয় না? তোমার খুবই ইচ্ছা এটা না? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা মালিহা বলছো? না স্যার শুনছি। ও সুচি, ও আচ্ছা সুচি বলছো, আচ্ছা আচ্ছা। শোনো সুচি, তাহলে হ্যাঁ, এখন স্যার। এখন কথা হলো যে এখানে আগে প্রথমে তোমার কোশ্চেনটা পরে আসি, আগে আমারটা ব্যাখ্যা দিয়ে নিই। এই যে 20তম ইলেকট্রন নিয়ে কথা, তাহলে আমি এখন কি ব্যাখ্যাটা দেব? এই কিন্তু 18টা হলো, তারপরে আমি ব্যাখ্যা দেব যে আউটবাউ নীতি অনুসারে n+l এর মান যেটায় কম সেটা ইলেকট্রন আগে প্রবেশ করবে। তখন তুমি দেখাবা যে 4s এ n+l এর মান কত, দেখাইলা 4, আর 3d n+l এর মান কত 5। যেহেতু 3d 4s এর শক্তি কম n+l এর মান অনুসারে, সেই জন্য ইলেকট্রনটা 4s এ আগে যাবে, তারপরে 3d-তে যাবে। ঠিক আছে, 4s এ আগে যাবে, তারপর 3d-তে যাবে। এই ব্যাখ্যা হয়ে গেল 20তম ইলেকট্রন। এটা আমি যে কোনো ইলেকট্রন দিতে পারি 20তম ইলেকট্রনের। আর পরের কোশ্চেন হলো সুচির, সুচির যে এখানে 2টা যাবে, 20 হইল, তারপর এখানে 6টা যাবে। এখন সুচির কোশ্চেন হলো যে এটা না গিয়ে আমরা আমাদের স্টেবিলিটির জন্য আমরা কি করতে পারি, যে এখানে লিখতে পারি আর্গন 18, তারপর হলো 3d এখানে 5, 4s 2, 4p 1, এইটা লিখতে পারি কি না? এখন তোমার জন্য বা সবার জন্য আমি দেখলাম যে 3d এ n+l এর মান হইল 5, আর 4p এ n+l এর মান হইল 5, দুটো সমান। কিন্তু যেহেতু n এর মান এখানে কম, সেজন্য নিম্ন শক্তি স্তর, কিন্তু মান সমান হলেও এই দুইটার শক্তির পার্থক্য অনেক বেশি। এই দুইটার শক্তির পার্থক্য খুবই কম, এই জন্য এই দুইটার মধ্যে ট্রান্সফারগুলো হয়। কিন্তু এই দুইটার শক্তির পার্থক্য যেহেতু অনেক বেশি, যদিও ভ্যালুর দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি কাছাকাছি, কিন্তু এর পার্থক্য অনেক বেশি কিন্তু 3d এবং 4p। সেই জন্য এত পার্থক্য ক্ষেত্রে একটা ইলেকট্রন আর একটা
এত পার্থক্যের কারণে ইলেকট্রন এইভাবে অত শক্তি সে গ্রহণ করে বা ত্যাগ করে ট্রান্সফার হতে পারে না। সুশী, বুঝতে পারছো কথাটা? হ্যাঁ স্যার, বুঝেছি। সেই জন্য কখনো 3D আর 4p এর মধ্যে ইলেকট্রনের ট্রান্সফার হওয়া সম্ভব না। হ্যাঁ, হতে পারে। তাহলে স্যার n প্লাস l এর মান যেখানে সমান সেখানে শক্তির পার্থক্য বেশি থাকে? না, ওরকম কথা নাই। n+l এর মান যেখানে সমান সেখানে না না, এরকম বলা যায় না। তবে তবে হলো কি, যত তুমি উচ্চ শক্তি স্তরে যাবা তত এদের উপশক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য বৃদ্ধি পায়, বুঝছো? যেমন ধরো আমি কথাটা বলছি 3s 3p, এই 3d, এদের মধ্যে যে শক্তির পার্থক্য 3s 3p 3d, তুমি যদি এখানে যাও 4s 4p 4d 4f, এদের মধ্যে শক্তির পার্থক্য আরও বেশি হবে, বুঝছো? যত তুমি উচ্চ শক্তি স্তরে যাবা তত উপশক্তি স্তরের মধ্যে ওই শক্তি স্তরের উপশক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্যটা বৃদ্ধি পায়। ঠিক আছে, বুঝছো কথাটা? সে কারণেই কিন্তু হ্যাঁ স্যার, বুঝছি। সেই কারণে 4s আর 4pর মধ্যে কিন্তু একই শক্তি স্তর, কিন্তু শক্তির পার্থক্য অনেক বেশি। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার পারলাম না? আমরা যদি পরে আর একটা কোশ্চেন দেখি, স্টেনাম, টেলোরিয়াম, আয়োডিন, সিজিয়াম ইত্যাদি মৌলসমূহের 49তম ইলেকট্রনটি 4f এ প্রবেশ না করে 5p তে প্রবেশ করে কেন? তোমরা একটু আমাকে বুঝাই বলো তো তাড়াতাড়ি। স্টেনামের ইলেকট্রন মানে কত, পারমাণবিক সংখ্যা জানো তো? এইটা না? কী হবে ইলেকট্রন বিন্যাস? 1s2 2s2 2p6 3s2 3p6। আমরা লেখার সময় কিন্তু এই শক্তি স্তরগুলো পাশাপাশি লিখব। তুমি যদি ধরো শক্তির ক্রমানুসারে লেখো, যেমন লিখছিলাম 4s তারপর 3d লেখো, সমস্যা নেই। তারপর আবার ঠিক করে লেখো যে শক্তি একটা শক্তি স্তরের মধ্যে যে উপশক্তি স্তরগুলো আছে যদি ইলেকট্রন সেখানে যায় তাহলে পাশাপাশি লিখবা। এটা লিখতে বলছি এই কারণে, যখন ইলেকট্রন আমরা ত্যাগ করাবো আয়ন তৈরি হবে, নাহলে আমাদের আয়ন তৈরি করতে একটু ঝামেলা হবে, আমরা বুঝতে পারবো না সহজে। দেখা গেলো আমরা বাইরে যেটা লিখছি ওখান থেকে ইলেকট্রন যায়ই না, আর এভাবে সাজাই লিখলে পর আমরা বুঝতে পারবো যে বাইরে কোত্থেকে ইলেকট্রনটা যাবে। আচ্ছা, 3d হলো 10 না, 4s2 4p হলো 6। এখন কি কোথায় যাবে? কয়টা হয়েছে ইলেকট্রন? 5s। হ্যাঁ, ইলেকট্রন হইলো কয়টা? 30টা, 36টা হয়েছে, আরও লাগবে। এখন 4d-তে যাবে না? এসটা নাম জি স্যার, 4d10। 4d10, তারপরে 5s কত হবে? 5s2 5p2। 5s2 5p2 না? এখন হয়েছে না? হয়েছে? জি স্যার। আর এখানে হইলো 30 40 আর 50 হয়ে গেল। এখন আমাদের কথা হলো এই 5p তে ইলেকট্রন গেল কেন 4p তে না গিয়ে? তখন আমি কি ব্যাখ্যা দেব? 4f এর জন্য ওই n+l এর নীতি, n+l সমান হইল 4+7, আর 5p তে কত? এটা তো খুব সহজই হয়ে গেল না? 6। 5+1 সমান 6। তাহলে আমি তো সহজে এটা ব্যাখ্যা দিতে পারলাম, তাই না? স্যার এইটা যেরকম একটা মানে সুন্দর করে হচ্ছে লেখা যাবে সেরকম 4f আর 6s এর যেটা বলেছিলেন ওইটাকে কিভাবে লিখবো একটু বলে দিবেন? 4f আর 6s না? জি স্যার। না, ওটা তো লিখতে পারবা। 4f এ কি n+l তুমি লেখলা হইলো 7, আর 6s এ লেখবা কত তুমি বলো? 6। সমস্যা নাই তোমার। নাফিসা, কি সমস্যা আছে? না স্যার, এটা না স্যার, 6p এর যে একটু আগে যে বলেন শিল্ডের কারণে হচ্ছে বাইরের ইলেকট্রন বেশি হচ্ছে বিকর্ষণ করে, মানে ও তো আয়ন তৈরি করার ক্ষেত্রে, ইলেকট্রন প্রবেশ করার ক্ষেত্রে না তো।
যখন যখন সেখান থেকে ইলেকট্রন যাবে তখন তো ভিতরের 4f এর ইলেকট্রন বাইরের ইলেকট্রনকে বিকর্ষণ করছে, সেই জন্য সেখান থেকে ইলেকট্রন ত্যাগ করানো সহজ হয়, সেই কথা বলছি আমি। কিন্তু তুমি যখন ইলেকট্রন দিলে একটা একটা করে, তখন তো শক্তির ক্রমানুসারেই প্রবেশ করছে। যদিও সেখানে কিছু ব্যতিক্রম আছে, তার স্ট্যাবিলিটির জন্য কিছু ব্যতিক্রম আমরা দেখি, অনেক সময় অনেক ব্যাখ্যাও কাজ করে না, কিন্তু বাস্তবে কপার সেটা ক্রোমিয়াম তো ব্যতিক্রম। হ্যাঁ, ক্রোমিয়াম আর কপার, কপার হ্যাঁ হ্যাঁ স্যার। ক্রোমিয়াম কপারের ব্যাখ্যা আছে, সুন্দর ব্যাখ্যা আছে, ওটা তোমরা পারবে। তোমরা যে ব্যাখ্যা জানো তাছাড়াও একটা সুন্দর ব্যাখ্যা আছে, সেটা আমি দেখব কি করা যায় ওখানে। তোমরা জানো হাফ ফিল্ড এবং ফুল ফিল্ডের কথা, তাই না? অর্ধপূর্ণ, পরিপূর্ণ, তাই জানো না? হ্যাঁ স্যার। জি স্যার। এছাড়াও আরও ব্যাখ্যা আছে, সেটা আমি পরে দিচ্ছি। আচ্ছা, এটা গেল। তাইলে এটা তো ব্যাখ্যা করতে পারবে তাইলে? সবাই কি বুঝতে পারছো কথাগুলো? হ্যালো, জি স্যার। জি স্যার। আচ্ছা, ওকে। n+l সূত্রের ব্যতিক্রম, এই ব্যাখ্যা দেওয়াটা খুব মুশকিল, এই জন্য আমি এটা দিয়েছি। পরীক্ষা যদি কখনো দেয় যাতে তোমরা এটা লিখতে পারো। দেখো তো, ল্যান্থানাম 57, ল্যান্থামের পারমাণবিক সংখ্যা 57 এর প্রকৃত ইলেকট্রন বিন্যাস এটা। এই যে আমরা দেখছি 4f হলো 0, 5d1, 6s2, কিন্তু হওয়ার কথা ছিল কি? হওয়ার 4f উপকক্ষের ক্ষেত্রে n+l কত 7 না? 5d-তেও 7, তো কোনটা আগে যাবে? কোনটা আগে যাওয়া উচিত? 4f। 4f, কিন্তু যায়নি। কিন্তু এখানে হলো 4f হইলো যাওয়ার কথা 1, এখানে থাকবে না ডিতে, কিন্তু বাস্তবে হইলো 4f 0, 5d1। এই সব জিনিস আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি না। এটা হলো এইসব একটু মনে রাখতে হবে। মনে রাখবো কীভাবে? যে এদের স্থিতিশীলতা, ওদের এই অবস্থায় থাকলে ওরা সবচেয়ে কম শক্তিতে থাকে, আর এই কারণেই তারা ওই 4f 0 এবং 5d1 এ ইলেকট্রন থাকে। এই অবস্থা ওদের সবচেয়ে কম শক্তির, বুঝছো কথাটা? আর এর ব্যাখ্যাগুলো এভাবে দেওয়াটা একটু মুশকিল, যে আসলে কোনো ম্যাথমেটিক্যাল ব্যাখ্যা বা আছে কি না জানি না, এখনও কোনো রকম ব্যাখ্যা পাইনি এর। শুধুমাত্র ওই শক্তির দিয়ে একটা কথা বলতে পারবে যদি আসে কখনো। হ্যাঁ দাদা, নমস্কার। হ্যাঁ, ভালো আছি দাদা। হ্যাঁ হ্যাঁ, করি। হ্যাঁ 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 হ্যাঁ, শুরু হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি সবাই ভালো। আপনাদের আসলে হ্যাঁ, সবাই ভালো আছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। হুম 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 হুম। ও আচ্ছা 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 দাদা, ওকে দেখছিলাম আমি। ঠিক আছে, কার্তিকদের ওইখানে আমি যেটুকু পারি আমি করবো আমি। ঠিক আছে দাদা। হুম 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 হুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা। ঠিক আছে দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, সেই ঠিক আছে। হ্যাঁ, হবে দাদা, নমস্কার। আচ্ছা, এখানে তো এইটা একটু মনে রাখবো তোমরা এভাবে। আর একটা জিনিস আছে, দেখো ল্যান্থানাইট অ্যাক্টিনাইটের ক্ষেত্রে একই রকম, এটা একটু ব্যতিক্রম আছে। এখানে অ্যাক্টিনাইটে 89 দেখতে পাচ্ছি, হওয়ার কথা ছিল 5f0, 6d1, কিন্তু বাস্তবে হলো ও আচ্ছা, এইটা আমরা দেখতে পাচ্ছি, কিন্তু হওয়ার কথা ছিল 5f1, 6d0, এরকম হওয়ার কথা। 5d1, 6d0 এরকম হওয়ার কথা, কিন্তু হচ্ছে এরকম। এটাও মানে একটু ব্যতিক্রম, এটাও ওই শক্তি অনুসারে আমরা এটা ব্যাখ্যা দিতে পারি। আমি জানি না এর ব্যাখ্যাটা আর কীভাবে দেয়া যাবে, এরকম তথ্য এখনো জানা নেই। স্যার, হ্যাঁ বলো। 4 একটা ইলেকট্রন নাই 5f এ, তো ওটা রাখার কি দরকার? ও, এটা রাখা মানে বোঝানোর জন্য, তুমি 5d না লেখেও পারো, হ্যাঁ, কোনো সমস্যা নেই। আচ্ছা স্যার। মানে এখানে যে 5d-তে যাওয়ার কথা কিন্তু নাই ইলেকট্রন, ওই তো বোঝানোর জন্য লেখা হয়েছে, আর কিছু নেই। আচ্ছা ঠিক আছে,
এই দুইটা হ্যাঁ, আমি স্যার। এখানে উল্লেখ করলাম কেন, অনেক সময় পরীক্ষায় দিয়ে বসে ল্যান্থানাইট অ্যাক্টিনাইট, সেজন্য তোমার একটু জানলে সুবিধা। মানে এই ল্যান্থানাম আর অ্যাক্টিনিয়াম। ওকে, এই গেল আমাদের আউটবাউ নীতি। এরপরে আসি আমরা হুন্ডের নীতি। স্যার বলো বলো বলো। স্যার এর আগে যেটা দেখছিলেন ওটা আবার একটু বলবেন, আমার ওয়াইফাই কানেকশন চলে গেছিল। কোনটা বলবো বলো। আমি তো ল্যান্থানামের জায়গা থেকে চলে গেছিলাম। আচ্ছা, ল্যান্থানাম আমি কিছু বলি না এখানে, আমি আমার ব্যর্থতার কথা বলছি। যে এই যে ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, এখানে দেখলাম আমাদের নিয়ম অনুসারে 5F16D0 হওয়ার কথা, কিন্তু সেভাবে আমরা বর্ণালীবীক্ষণ যন্ত্রের সাহায্যে পর্যবেক্ষণ করে দেখেছি যে ইলেকট্রনটা মূলত থাকে হইল 5F06D1, থাকার কথা 5F16D0। এটা একটা ব্যতিক্রমের মধ্যে আমরা কথাটা বলছি। তো এই ব্যাখ্যাটা আমি দেব কীভাবে? আমি কোনো এরকম গাণিতিক ব্যাখ্যা বা ওরকম কোনো কিছু পাওয়া যায়নি। তবে আমার নিজস্ব হইল যে ওরা এই অবস্থায় সবচেয়ে কম শক্তিতে থাকে। এখন এই থাকার কারণটা কি? এই থাকার কারণ হলো যে সমস্ত মৌলের ধরো এই ভিতরে ইলেকট্রন অনেক বেশি থাকে, সেখানে ওই শিল্ডিং ইফেক্ট কাজ করে, এবং দেখা যাচ্ছে ভিতরের ইলেকট্রনের এই 4F 5F যেমন, এরা শক্তিটা অনেক বেশি বেড়ে যায়, ওই অন্য অন্য শক্তি স্তরকে ওভারকাম করেও সে উপরে উঠে যায়। তো এটাকে বলে পেনিট্রেটিং ইফেক্ট। এই শিল্ডিং ইফেক্ট এবং পেনিট্রেটিং ইফেক্ট, এই দুইটা ইফেক্টের কারণে হয়তোবা এরকম হতে পারে, বুঝছো? আর এই দুইটা ইফেক্ট না দিয়েও, ইন্টারমিডিয়েট পর্যায়ে সব ইফেক্টের কথা নাই, না দিয়েও বলা যায় যে এটাই হলো তাদের সবচেয়ে স্থিতিশীল অবস্থা। এই অবস্থায় তারা সবচেয়ে কম শক্তি ধারণ করে, এই জন্য তারা এভাবে থাকে। অনিতা, হ্যাঁ স্যার। ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, হুন্ডের নীতি আমরা এটাও হয়তো বা জানি 9-10 থেকেই। হুন্ডের নীতি বলতে আসলে এক কথায় বললে বোঝায় যে পরমাণুর ইলেকট্রন সমূহ চায় সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকতে। এই সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকার মানে থাকতে চাওয়ার পিছনে কারণ কি বলো তো, একটু কি বলতে পারো? স্থিতিশীলতা লাভ। হ্যাঁ বলো। হ্যালো, স্যার স্থিতিশীলতা লাভ। স্থিতিশীলতা লাভ, চমৎকার কথা বলছো তুমি, খুবই ট্যালেন্ট, খুব সুন্দরভাবে বলে দিচ্ছ স্থিতিশীলতা লাভ। কিন্তু কেন সেটা? স্যার পরমাণু তো চায় স্থিতিশীল অবস্থায় থাকতে। মানে আমার মতো টেকনিক অবলম্বন করতেছো? স্যার বিপের ইলেকট্রন থাকলে যে ম্যাগনেটিক শক্তি বেশি থাকে, তাই। আচ্ছা দেখি অন্যরা কি বলে আরো। তোমরা একটু বলো, পার্টিসিপেট করো। সব ইলেকট্রন সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকতে চায় কেন? বিজোড় মানে কি বিজোড় সংখ্যা নাকি জোড় অবস্থায় না থাকে? হ্যাঁ, জোড় অবস্থায় একটা অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, সেটা জোড়, কিন্তু থাকতে চায় ওরা বিজোড়। একটা অরবিটালে 1টা ইলেকট্রন থাকতে চায়, এই যে বিজোড়। ধরো আমাদের পি, তুমি পিতে থাকতে পারে কয়টা ইলেকট্রন? পি ধরো পিতে কয়টা ইলেকট্রন? স্যার এটা কি বলবো যে স্পিন সমূহের হ্যাঁ বলো বলো, জোরে বলো। স্পিন সমূহের মুখী হওয়ার জন্য তারা বিজোড় অবস্থায় থাকতে চায়। সমূহ একমুখী হওয়ার জন্য। আচ্ছা, একমুখী হওয়ার জন্য, এই যে একমুখী স্পিন সমূহ একমুখী হওয়ার জন্য। আমরা যদি PX ধরি, এটা PY, এটা PZ, স্পিন সমূহ একমুখী হওয়ার জন্য। আচ্ছা, আর কারোর কোনো কথা?
আমি এটাকে তো এভাবে লিখতে পারতাম, এভাবে এভাবে, এখানে নাই। হ্যাঁ, তাহলে এখন এটা সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকার পিছনে কারণ কারোর কাছে নাই? কি বলো বলো, কেউ কিছু বলবো না? এই স্যার বলছি, হ্যাঁ বলো। বললাম স্যার, বললাম তো তো আচ্ছা, আর তুমি তো বলছো, অন্যরা কি বলে? এই নাফিসা, জি স্যার। আচ্ছা, এই যে প্রাণন, তারপর আরো কে কে যে আছে না, নিপুণ, তোমরা কি বলো? তোমাদের তো কোনো কথাই শুনি না। হ্যালো হ্যালো। স্যার আমার কিছু বলার নেই। কেন কিছু বলার নাই? নাই, আপনাকে শুনি। আচ্ছা স্যার বিজোড় অবস্থায় হচ্ছে যে হয় কি বলে, রাসায়নিক বন্ধনে এরা বেশি হতে পারে। আচ্ছা, যাক যাক, শোনো, এই কথাটা তোমাদের একদিন আমি বলছিলাম ওই কোয়ান্টাম সংখ্যা পড়ানোর সময়। ইয়েস স্যার, বলছিলেন। বলছিলাম না? কি বলছিলাম বলো তো? সেটাই তো মনে নাই। আচ্ছা আচ্ছা, শোনো, বলছিলাম যে এইটা অবশ্য তোমাদের মনে রাখতে হবে। ধরো এ একটা অরবিটাল, তাই না? এ একটা অরবিটাল, এই অরবিটালে দুইটা ইলেকট্রন থাকতে পারে, একটা এদিকে একটা এদিকে। এই কিন্তু এটা কিন্তু ইলেকট্রন মানে কি, একটা ঋণাত্মক ধর্মী কণা, এটাও ঋণাত্মক ধর্মী কণা। তো এটা ঋণাত্মক, এটাও ঋণাত্মক, তাহলে কি হবে? স্যার বিকর্ষণ করবে। বিকর্ষণ করবে। যত বিকর্ষণ করবে তত তার মধ্যে আনস্টেবিলিটি বাড়বে, অস্থিতিশীলতা বাড়বে। এই জন্য স্থিতিশীলতার জন্য কি করবে তাহলে তারা এমন একটা সর্বোচ্চ দূরত্বে যাবে যে দূরত্বে তাদের মধ্যে বিকর্ষণটা কমে যাবে, তাই না? এখন সেই জন্য তারা এই যে প্রত্যেকটার ঘর তো আলাদা আলাদা, এই ঘরের সে যেভাবে ঘুরতেছে এর দ্বারা এ প্রভাবিত হচ্ছে না, কারণ এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, এটা জেড অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর যে তার এটা দিক, আর এর দ্বারা এর কিন্তু কোনো প্রভাবিত হচ্ছে না, বরং এই এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর থাকলে এদের মধ্যে বিকর্ষণটা হচ্ছে মিনিমাম। সেই জন্য তারা ওভাবে থাকতে চায় বা থাকতে পারে, ওইটাই তার সর্বোচ্চ স্টেবল অবস্থা। তো মূল কারণটা কি আমরা দেখলাম, বিকর্ষণের হাত থেকে বাঁচার জন্য, পরস্পরের মধ্যে বিকর্ষণের জন্য তারা সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকে। কিন্তু যখন আমার হাতে আরও ইলেকট্রন আসে তখন কিন্তু বাধ্য হয়ে আমরা এখানে একটা ইলেকট্রন দেই, আর একটা ইলেকট্রন আসলে তখন থাকি কী হবে, তখন এই আর কিন্তু জায়গা নাই কোথাও থাকার, তখন বাধ্য হয়ে কী করে, এই ইলেকট্রনটা ওই ইলেকট্রনটা আসার সাথে ওকে বিকর্ষণ করে। ঠিকই, বিকর্ষণ করার সাথে সাথে ওর দিক পরিবর্তন করে ফেলে। দিক পরিবর্তন করে এই ইলেকট্রনটা ধরো যদি এদিকে ঘুরতে থাকে, এদিকে ঘুরতে থাকলে তার একটা যে চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ধরো এই চুম্বক ক্ষেত্রটার এটা যদি নর্থ পোল হয়, এটা সাউথ পোল, এরকম যদি হয়, তখন পরের ইলেকট্রনটা এসে তার বিপরীত দিকে ঘোরে, এদিকে ঘোরে, হয়তো বা ঘোরে, তাহলে ফলে এদিকে হবে সাউথ পোল, এদিকে হবে নর্থ পোল। এখন এই যে সাউথ পোল আর নর্থ পোল এরা পরস্পর আকর্ষণ করতে পারে, ফলে দুইটি একসাথে থাকতে পারে। বুঝছো কথাটা? তখন বাধ্য হয়ে যখন একটা ইলেকট্রন প্রবেশ করে তখন বিকর্ষণটা সর্বোচ্চ হয়, সর্বোচ্চ হওয়ার কারণে দিক পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন হয়ে দুইটা ভিন্ন চুম্বক ক্ষেত্র তৈরি হয়, ফলে তারা পরস্পরের মধ্যে আকর্ষণের মাধ্যমে তারা স্টেবিলিটি অর্জন করতে পারে বা থাকতে পারে। তোমরা কথাটা বুঝতে পারছো সবাই? হ্যালো, আচ্ছা। একই শক্তিসম্পন্ন বিভিন্ন অরবিটাল বলতে 3টি পি অরবিটাল, 5টি ডি অরবিটাল, 60টি অরবিটালকে বোঝানো হয়। যেহেতু একই শক্তিসম্পন্ন দুইটি ভিন্ন এস অরবিটাল সম্ভব নয়, তাই এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়। যদি কখনো আসে এমসিকিউ, এই জন্য আমি কালার করেছি, এরকম কোশ্চেন তো পরীক্ষায় থাকতে পারে যে কোন অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নীতি প্রযোজ্য নয়। তুমি তো খুব ধান্দায় পড়ে যাবে, আসলে কি এস অরবিটালের ক্ষেত্রে হুন্ডের নিয়ম প্রযোজ্য নয়, কেন বলো তো? এই কেন?
স্যার বিজোড় অবস্থায় থাকতে পারে না। না, এটা হলো এই হুন্ডের নীতিটা প্রযোজ্য কখন, যখন একই শক্তির অরবিটাল হবে, যেমন পিএক্স পিওয়াই পিজেড কয়টা একই শক্তির, তো তখন তাদের মধ্যে সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকতে পারবে, কারণ সবার শক্তি একরকম। বুঝছো কথাটা? কিন্তু শক্তির যখন পার্থক্য হবে তখন তো তার একটা থেকে আরেকটা যেতে হলে তার শক্তি গ্রহণ করতে হবে অথবা ত্যাগ করতে হবে। তো একটা স্বাভাবিক অবস্থায় তো গ্রহণ ত্যাগ সম্ভব না, সে কারো শুধু বিক্রিয়া করার ক্ষেত্রে হতে পারে, তাপ গ্রহণ করে হতে পারে, একটা ভিন্ন পরিবেশে হতে পারে, কিন্তু সাধারণ গ্রাউন্ড স্টেট সে কারোর সাথে বিক্রিয়া করলো না, সেই অবস্থায় তো তারা শক্তি গ্রহণও করবে না, ত্যাগও করবে না। তো সেই ক্ষেত্রে যদি সব অরবিটালগুলোর শক্তি সমান হয় তখন তারা সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকতে পারবে। কিন্তু এস অরবিটাল যে, তার তো একটাই অরবিটাল, তার তো এরকম আর তো অনেকগুলো অরবিটাল নাই যে সেখানে যে বিজোড় অবস্থায় থাকবে। সবাই কি বুঝছো কথাটা? যেমন ধরো জি স্যার। 2s আর যদি 2p ভাবি, এটা কিন্তু এর শক্তি যার, এর শক্তি কিন্তু এক না, এর শক্তি এক। কাদের এক? এর মধ্যে যে ধরো 2px 2py 2pz এদের শক্তি এক, প্রত্যেকটার শক্তি এক। সুতরাং এখানে যে 3টি ইলেকট্রন থাকে এরা সর্বোচ্চ বিজোড় অবস্থায় থাকতে পারবে। কিন্তু এখানে তো আর কোনো নাই, এই এসের মধ্যে তো আর কোনো অরবিটাল নাই, একটাই। সুতরাং এখানে সর্বোচ্চ বিজোড় অবস্থা থাকবে কীভাবে? এখানে একটা থাকলে একটা থাকবে, দুটো থাকলে দুইটা থাকবে। বুঝছো কথাটা? যদি এখানে 2s 2 থাকে, তুমি এই দুইটাকে তুমি সর্বোচ্চ বিজোড় করবা কীভাবে? কাকে দেবা তুমি? কারণ ওর তো একই শক্তির আর কোনো অরবিটাল নাই। তোমরা কি কথাটা বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, বুঝলে ভালো না, বুঝলে আর আমি কোনো কথা বলবো না। ওকে, অক্সিজেন আমরা দেখতে পাচ্ছি কি এখানে 1s2 2s2 2px2 2py1 2pz1, মানে এখানে সর্বোচ্চ বিজোড় অবস্থায় ছিল, কিন্তু আমার হাতে আরও একটা ইলেকট্রন থাকার কারণে সে 2px 2তে চলে গেল, তাই না? এটা জোর হয়ে গেল, ওই যে বিপরীত দিকে ঘোরার কারণে এটা হলো। আচ্ছা, আগে একটু বলি বক্স সিস্টেমটা কি, এটা বোঝানো, নাইট্রোজেনটাই বলি তাহলে ভালো হবে। এই বক্স সিস্টেমটা কি? আমি প্রথমে আমার কাজ হইলো আমি নাইট্রোজেনকে হুন্ডের নীতি অনুসারে লিখব। নাইট্রোজেনের ইলেকট্রনের হুন্ডের নীতি অনুসারে 7টা ইলেকট্রন, এটা আমি লিখি 1s2 2s2 হুন্ডের নীতি অনুসারে 2px1 2py1 2pz1, এটা লিখলাম যে সর্বোচ্চ বিজোড় অবস্থায় আছে। কারণ আমার হাতে 7টা ইলেকট্রন, 2টা 4টা আরও 3টে আছে, 3টে আমি 2pতে দিতে পারতাম, এখানে 2pতে আমি 3টে দেবো, কিন্তু 2p এর মধ্যে 3টে অরবিটাল x y z, 3টে অরবিটাল সর্বোচ্চ বিজোড় মানে একটা দিলাম। এটা হলো হুন্ডের নীতি। এখন যদি বক্স সিস্টেম বলে আবার সাথে একটু বক্স লিখে দেয়, তখন আমি বক্স দেখাবো কীভাবে। বক্স পরীক্ষায় দুইভাবে দেখানো যায়। এই হলো 1s, এইটা 1s, এখানে 2টা ইলেকট্রন আছে। তারপর এটা হলো 2s, এটাও 2টা ইলেকট্রন আছে। তারপর হলো 2pতে আমি দেখতে পাচ্ছি এখানে হলো 3টা ঘর, এই যে একই শক্তি কিন্তু প্রত্যেককে একটা ইলেকট্রন। তুমি এখানে শুধু 2p লেখো, এটাও বক্স সিস্টেম, এটা লিখলেও হবে, কিন্তু বেটার হয় শক্তির পার্থক্য যদি বোঝানো যায় বক্স দিয়ে। ধরো এইটা হলো 1s, এটার শক্তি হলো এখানে আছে। তারপর এটা হলো 2s, হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি, কে বলছেন? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি ভালো আছো? হ্যাঁ 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 বুঝতে পারছি। হ্যাঁ 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 তোমার ফেস দেখলাম তো, দাদা হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ ভালো আছি, আমি মোহাম্মদপুর থাকি। আমি তোমার সাথে একটু এই সাইনারের দিকে কথা বলি, আমি একটা ক্লাসের মধ্যে আছি, অনলাইন ক্লাস। আচ্ছা 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 ঠিক আছে, আমি ফোন দেবো তোমাকে, ঠিক আছে। আচ্ছা 2s, এটা হলো 2p। আমরা এটাকে এভাবে লিখতে পারি। দেখো এখানে লেখার সিস্টেমটা আমি কী করলাম, 1-এর চেয়ে 2s একটু শক্তি বেশি, 2s-এর চেয়ে 2p-র শক্তি বেশি। আমরা এটার শক্তির পার্থক্যটা বুঝতে পারি, মানে এভাবে লিখলেও হবে, পরীক্ষায় সঠিক হবে। এভাবে লেখাটা আরেকটু বেটার, শক্তির পার্থক্যটা বোঝা যায়। সবাই কি বুঝতে পারছো কথাটা? হ্যাঁ জি স্যার। আচ্ছা, এখন তোমরা এইভাবে একটু লেখো, এভাবে তোমরা নিজেরা একটু করো তো দেখি কোনটা লিখবে। তোমরা আর্সেনিক লেখো, আর্সেনিক। আর্সেনিক হলো 33। এই শক্তির পার্থক্য অনুসারে লিখবা, দেখি তাড়াতাড়ি লেখো। সময় হলো 2 মিনিট ম্যাক্সিমাম। আর্সেনিক 33। আউটগো নীতিটাও খেয়াল রাখো যে ইলেকট্রনটা কোনটার পর কোনটা যায়, তারপর লেখো। যদি কেউ না পারো আমাকে কিন্তু জিজ্ঞাসা করো, পারলে আর কোনো কথা নাই, না পারলে জিজ্ঞাসা করে নিও। আর্সেনিক 33, 1s2, 2s2, 2p6 স্যার করেছি। হয়ে গেছে সবাই? কে করেছো, নাফিসা? স্যার প্রকৃতি। প্রত্যেকটা পারেন না, বক্সের একটু পারেন। হ্যাঁ স্যার স্যার ইলেকট্রন বিন্যাস করেছি, বক্সটা তো অনেক বড় হচ্ছে। বক্সটা তো, বক্সটাই তো চাচ্ছি আমি, ইলেকট্রনিক্স তো পারবাই, আমি তো বক্সটাই চেলাম। স্যার আমি পারছি স্যার। তুমি পারছো? জি স্যার। গুড, অনেক ভালো কাজ করছো। তুমি কে বলছো পারছো? স্যার জাওয়াদ। জাওয়াদ, এত ভালো পারো, তুমি কোশ্চেন করো না কেন? মানে তুমি তো পার্টিসিপেট কম করো জাওয়াদ। স্যার লাস্ট মানে আমি তো প্রথম ক্লাসগুলো যখন পাইনি স্যার। আচ্ছা আচ্ছা, এই জন্য কোশ্চেন করতে একটু একটু মানে তোমার হেজিটেশন আছে না, যে সঠিক হয় না ভুল হয়, কোশ্চেন করবা। জি স্যার। মিলেই না, দেখো তো আমি যেটা করছি তোমাদের সাথে মেলে কিনা। আমি শক্তির পার্থক্য অনুসারে লিখতেছি। স্যার এটা কি শক্তির পার্থক্য অনুসারে লিখতে হবে? ইয়েস, এই জন্য তো বক্স সিস্টেম আমি বললাম।
তুমি যখন একটা বক্সের একটা উপরে দিয়েছো, তো যার শক্তি কম তাকে কি উপরে দিবা তুমি? স্যার এখানে অরবিটাল গুলো আলাদা করে লেখা লাগবে না প্রত্যেক বক্সের নিচে? না না না, তা লেখা দরকার নেই। এটা দেখতে কেমন হয়ে যাবে যেন। ঠিক আছে সবাই, একটু মিলাই নাও তো। তোমরা যেটা করছো আর এটা কি একই হয়েছে না ভিন্ন হয়েছে? ঠিক আছে, ঠিক আছে স্যার। ঠিক স্যার, আছে, ঠিক আছে। আমাদের ঠিক আছে। আর কার কার ঠিক আছে? সবাই ঠিক আছে? স্যার 3P4 3D লিখলে দেখা যাবে না। আর থ্রি না, কারণ 3P এর পর তো 4S শক্তির দিক দিয়ে, তারপর 3D। আমরা তো এই বক্স কিন্তু স্যার ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে তো 3S এর পর 3D দেখি। মানে আমরা যখন শক্তি অনুসারে লিখি তখন তো আমরা 4S কে আগে লিখি শক্তি, মানে 4S ইলেকট্রনটা আগে স্যার বক্স দিই। পদ্ধতি কি শক্তি ক্রম অনুযায়ী লিখতে হবে? হ্যাঁ, মানে যদি তুমি এইরকম দেখাও না তখন শক্তির ক্রম অনুসারে দেখাতে হবে, কারণ এ দ্বারা বোঝা যায় 1S যে 2S এর শক্তি বেশি উপরে। তুমি যদি এদিকে শক্তি দাও, এদিকে যদি ধরো তুমি লেখলা যে এটা শক্তি, তো তুমি যদি এখানে লেখো যে 3P বা 3D, এটা কি বোঝা যাবে সেটা? তারপরে 4S লেখলো, তাহলে বোঝা যায় না যে 3D এর চেয়ে 4S এর শক্তি বেশি? বুঝতে পারছো কিনা তোমরা? হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ, আর তুমি যদি ওভাবে লেখো, এই যে আমি যে প্রথম দেখালাম যেটা ফ্ল্যাট এরকম আমি বক্সে লিখলাম, তাহলে সমস্যা নাই। তাহলে সবগুলো আমরা একইভাবে বোঝাচ্ছি যে বক্সের মধ্যে কার কেমন অবস্থা সেটা বোঝাচ্ছি। আর এভাবে লিখতে গেলেই তোমার কিন্তু এইটা ফলো করতে হবে। আর যে আগে যেটা দেখাইছি ওভাবে মানে লেখাও চলে, বইপত্রে আছে ওরকম লেখা। ঠিক আছে, সবাই বুঝতে পারছো কথাটা? হ্যালো, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। যদি ফ্ল্যাট করে লেখা হয় তাহলে কি মানে যদি একটা পৃষ্ঠায় না হয় পরের লাইনে যাওয়া যাবে? হ্যাঁ, যাবে 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 যাবে। তোমার ভয় পেও না, এমন কোনো কিছু বড় দিবে না যেটা অন্য পৃষ্ঠায় যাওয়া লাগবে। আর সাধারণত এরকম দেয়া আর যদি ওগামিশন দিয়ে দেয়? না, দিবে না, দিবে না, ভয় পেও না। আর এইটা অর্গানাইজেশন দিতে পারে হয়তো বা যে তার বহিষ্ঠ স্তরে ইলেকট্রনিক্সের লেখো, এরকম দিতে পারে, এর বেশি দেবে না। আর ওই যে সাধারণত ইন্টারমিডিয়েট সিলেবাসে 36 পর্যন্ত মুখস্থ রাখা দরকার, এর যে কোনোটা দিতে পারে মুখস্থ। আর তারপরেগুলো দিলে তখন সেগুলোর পারমাণবিক সংখ্যা দিয়ে দেওয়ার কথা, বা ওইগুলো অত বড় দেওয়ার কথা না কোশ্চেনে। আর অন্য অন্য দেশের মানে ইন্টারন্যাশনালি কিন্তু এইগুলো মুখস্থর কোনো ব্যাপার না, তারা পিরিয়ডিক টেবিল সাপ্লাই দেয়, যদি এরকম দেয় তো যেখান থেকে তুমি ওটা পাবে। বুঝছো? তুমি সিস্টেমটা জানো কিনা সেটাই তোমাকে জাস্টিফাই করা এই কাজ। তোমার ওটা মুখস্থ আছে কিনা, ওটা মুখস্থটা তোমার জাস্টিফাই করা কাজ না। ইলেকট্রন বিন্যাস কীভাবে করতে পারে করা যায় সেটাই জানতে চায় পরীক্ষায়, সেই জন্য মানুষের পিরিয়ডিক টেবিল সাপ্লাই করে এবং সেখান থেকে ইলেকট্রন বিন্যাস লিখতে বলে। স্যার আমাদের দিয়ে দিতে পারে না? না, অত দিবে না, ভয় পেও না, দিবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে আমরা দেখি তাহলে পলি বা পাউলির বর্জন নীতি। এটা পলিও বলে আবার পাউলিও বলে। কি এটা পলির বর্জন নীতিটা কি, এটা পড়ছো নাকি? না স্যার, এটা পড়ে নেই। না স্যার, প্রথমবার নাম শুনছি। আচ্ছা, নাম শুনলে খুব ভালো, অর্ধেক পড়া হয়ে গেছে। এটা হলো স্যার এটা কি এরকম ছিল যে স্যার ওই যে মানে দুইটার কখনো যে সবগুলো কোয়ান্টাম সংখ্যা একই হবে না? হুম হুম হুম, এটাই ছিল। মানে দুইটা মৌলিক, এটাই হ্যাঁ। এটাই এটাই ঠিক বলছো তুমি, এটাই। আচ্ছা আমি একটা সাধারণ উদাহরণ দেই, দেখো তো। তোমাদের এটা দেই না, ওই এর আগে দিয়েছিলাম, তোমাদের দেওয়া হয় না। যে আমরা যে স্কুলে পড়েছি সেই স্কুলের যদি আমরা চিন্তা করি যে স্কুল একটা কলেজ, একটা স্কুলটা বিল্ডিং, একটা পরমাণু। তো যদি আমরা একজন ছাত্রকে চিহ্নিত করতে চাই, তো সেই ছাত্রকে চিহ্নিত করার জন্য আমার কী কী জানা দরকার? সে কোন তলায় আছে, কোন ফ্লোরে, কোন রুমে আছে, কোন বেঞ্চে আছে, কোন পাশে আছে,
এই 4টা বিষয় জানলে আমি ওই ছাত্রকে চিহ্নিত করতে পারি। তো এখন প্রত্যেক ছাত্রেরই কিন্তু এই 4টা বিষয় একদম ইন্ডিভিজুয়াল। ধরো আমি যে ফ্লোরে বসে আছি, সেই ফ্লোরে আমি যে রুমে আছি এবং যে বেঞ্চে বসে আছি, যে পাশে বসে আছি, ঠিক এর নিচে তলায় যে ছাত্র তারও কিন্তু একই রুম নাম্বার, কারণ প্রত্যেকটা ফ্লোরের রুম নাম্বার একই অনুসারে হয়েছে। ফ্লোর ভিন্ন কিন্তু রুম নাম্বার একই, বেঞ্চ নাম্বার 1। এখন আমার বরাবর যে নিচের ছাত্র আছে, সে ছাত্রের কিন্তু বেঞ্চ নাম্বার 1, রুম নাম্বার 1 এবং একই পাশে বসে আছে। এই 3টে বিষয় এক, ভিন্ন হলো সে ফ্লোর। তাহলে এখানে 4টা বিষয়ের মধ্যে একটা ভিন্ন পাইলাম আমি। আমি যদি ভাবি যে আমার পাশে যে স্টুডেন্টটা বসে আছে, সেই স্টুডেন্টের সাথে আমার কি মিল আছে, সেই স্টুডেন্টের সাথে আমার মিল আছে, আমরা দুইজনেই একই ফ্লোরে আছি, একই রুমে আছি, একই বেঞ্চে আছি, শুধু দুজনের সাইড ভিন্ন। এরকম আমি যদি চিন্তা করি প্রত্যেকটা ছাত্রের কথা, দেখব এই বিল্ডিংয়ের এমন 2জন ছাত্র পাবো না যাদের 4টা বিষয় অভিন্ন হয়। এই যে বিষয়টা, এটাকে বলা হয়েছে পলির বর্জনীতি বা পাউলের বর্জনীতি বা পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। তো এখন ওখানে বলা হয়েছে যে পরমাণুস্থ যে কোনো 2টি ইলেকট্রনের 4টি কোয়ান্টাম সংখ্যার মান কখনো 1 হবে না, এবং এই অনুসারেই একটা অরবিটালে সর্বোচ্চ 2টো ইলেকট্রন থাকতে পারে, এই নিয়মের উপর ভিত্তি করে। তাই এটা কি হাইড্রোজেনের জন্য তো প্রযোজ্য না? হাইড্রোজেনের তো একটা ইলেকট্রন, এটা বলছে 2টি ইলেকট্রন। তো হ্যাঁ স্যার, হাইড্রোজেনের জন্য তো প্রযোজ্য হবে না। না, হবে না, ওখানে তো একটা ইলেকট্রন, তুমি প্রয়োগ করবা কীভাবে? বলছে না যে কোনো 2টি ইলেকট্রন, তুমি কম্পেয়ার করবা কার সাথে? আচ্ছা, এটা একটা এমসিকিউ কোশ্চেন। যে যদি বলা হয় পলির বর্জনীয়তা নিম্নের কোন পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য নয়, দিতে পারে হাইড্রোজেন। অর্থাৎ একই পরমাণুর 2টি ইলেকট্রনের 3টি কোয়ান্টাম সংখ্যার মান সমান হলেও 4র্থ কোয়ান্টাম সংখ্যার মান অবশ্যই আলাদা হবে, এটা আমরা বললাম। যেমন হিলিয়াম, দেখো হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের এইটা কি, হিলিয়ামকে আমরা লিখি হিলিয়াম 2টা ইলেকট্রন, লিখি হলো 1s2। এই যে 2টি ইলেকট্রন, তাহলে প্রথম ইলেকট্রনের জন্য এখানে n এর মান 1 প্রধান কোয়ান্টাম সংখ্যা, l এর মান 0। সবাই বুঝতে পারো তো এটা? হ্যাঁ, দেখো n এর মান যদি 1 হয়, l এর মান কত হবে? 0 to n - 1, তো n মানে 1, 1 - 1 মানে 0, তো এখানে 0 হবে, তাই না? আর m এর মানটা কি হয়? এই প্লাস মাইনাস l, -l থেকে +l, -0 থেকে +0 মানে 0। আর s এর মান কি হবে? একটা হবে +12, +1 আর একটা -1। -12। এখন এখানে দেখো এই যে প্রথম ইলেকট্রন এর n এর মান হলো 1, l এর মান 0, m এর মান 0, কিন্তু প্রথম ইলেকট্রন যদি আমরা +12 ধরি, তো দ্বিতীয় ইলেকট্রন হবে -12। এই শুধু এই জায়গাটা ভিন্ন, এই জায়গাটা ভিন্ন, আর সবই কিন্তু অভিন্ন। তাহলে এটা পরিবর্তনটিকে সমর্থন করছে না? জি স্যার। জি স্যার। করছে না? তার স্পিনের মানের সঙ্গে তো কখনোই মিলবে না। কেন মিলবে না? কোন +12 বা -12 এরকম মান আসবে না n l m এর। তাই নাকি? আচ্ছা দেখি আমরা তাহলে। নাইট্রোজেন, one s 2, 2s2, 2p x1, 2p y1, 2p z1, এরকম। এখন আমরা এই 1s আর 2s, এই 1s এর প্রথম ইলেকট্রন, যে প্রথম ইলেকট্রন যেটা প্রবেশ করছে তার জন্য কি হবে? 1s এর প্রথম ইলেকট্রন কি হবে বলো তো? n কত বলো? 1। l কত? 1 0 m কত? 0 s কত? স্যার 2s1। এই 2s এর যে প্রথম ইলেকট্রন সেটার কথা ভাবলাম আমরা। বলো n কত? 2 l কত? 0, কারণ s এর জন্য সবসময় l এর মান 0। m কত? 0
0 এস কত? প্লাস অনিতা, অনিতা হ্যাঁ স্যার। কি অ্যান্সার পেয়েছো? না স্যার, আমি বলছিলাম যে এন এল এম এগুলোর মান তো কখনো স্পিনের মানের সঙ্গে সমান হবে না, সেটা বলছি। ও সমান হবে না, সমান বলি না, কিন্তু দুইটার মধ্যে কম্পেয়ার করব, তারপর দেখব দুইটার মধ্যে কি কি অভিন্ন আছে। এখানে 4টা কোয়ান্টাম সংখ্যার মানেই অভিন্ন হবে না। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে 3টা কোয়ান্টাম সংখ্যার মান অভিন্ন, একটা ও সরি 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 ভুল লিখছি এখান থেকে এই পর্যন্ত না, এইটা আমি 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 একটু দাগ দিয়ে বলছি ভুল। এখানে আমি বলতে চাচ্ছিলাম স্যার প্লাস আপ কখন হবে, যখন 2টা করে ইলেকট্রন থাকবে? 2টা করে ইলেকট্রনের একটা তো প্লাস হাফ, একটা হলো মাইনাস হাফ। এখন কখন প্লাস হাফ আর কখন মাইনাস হাফ হবে এইটা বলা মুশকিল। আমাদের একটা প্রচলিত নিয়ম আছে যে প্রথম ইলেকট্রনটাকে আমরা প্লাস হাফ ধরি, পরের ইলেকট্রনটা মাইনাস হাফ ধরি। তোমরা সেভাবে শেখো, কিন্তু এইটা বলা যায় না। এটা একটা রেফারেন্স হিসাবে আমরা ধরে নিচ্ছি, কিন্তু এটা কোনোভাবেই বলতে পারি না যে কোনটা প্লাস হাফ কোনটা মাইনাস হাফ। এর মধ্যে প্রথম মানে আর কি ম্যাথ এভাবে বলার সময় কখন প্লাস আপ দিব কখন মাইনাস আপ দিব? প্রথম ইলেকট্রনটাকে প্লাস আপ দেবো, পরের ইলেকট্রনটা মাইনাস আপ দেবো। এটা মানুষের একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে, কিন্তু এইভাবে বাস্তবে এটা বলা যায় না। ঠিক আছে, বুঝছো কথাটা? আচ্ছা জি স্যার। ঠিক আছে না? আচ্ছা, তাহলে পলির বর্জনীতে এখন অনেক সময় এরকম একটা, এই যে আমি লিখলাম না, এটা বলে কোয়ান্টাম সেট। এই যে 4টা কোয়ান্টাম, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এই যে কোয়ান্টাম সংখ্যাগুলো মানের 4টা মান, এই যেগুলো কোয়ান্টাম সেট। এইরকম একটা কোয়ান্টাম সেট কোশ্চেন হয়তো দেওয়া থাকবে উদ্দীপকে, এবং বলা হলো এই মৌলটার ইলেকট্রন বিন্যাস লেখো। এই কোয়ান্টাম সেট দেখে তোমাকে বুঝতে হবে যে মৌলটা কি, এবং সেই মৌলটা বুঝে তুমি মৌলটাকে তুমি শনাক্তকরণ করলা, তারপর তার ইলেকট্রন বিন্যাস লিখলা, বা তার আরও অনেক ব্যাখ্যা চাইতে পারে। বুঝছো কথাটা? যেমন ধরো নাইট্রোজেনের, যদি না বলা হলো নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটির কোয়ান্টাম সেট এত, সর্বশেষ যে ইলেকট্রনটা সর্বশেষ প্রবেশ করছে তার কোয়ান্টাম সেট এত, কী করবে তুমি তখন? আচ্ছা বলো তো, নাইট্রোজেনের সর্বশেষ ইলেকট্রনটির, সর্বশেষ বলতে যে ইলেকট্রনটা সবার শেষে প্রবেশ করেছে, সর্বশেষ ইলেকট্রনটির কোয়ান্টাম সেট কত হবে বলতে পারো? কত হবে? আচ্ছা, আমরা যখন লেখি ইলেকট্রন বিন্যাস, হ্যাঁ সাধারণত আমরা ওইভাবেই প্রকাশ করি, যে আমরা লিখি তো এভাবে, কিন্তু ওটাও আসলে এভাবে বলা মুশকিল। তবে আমরা যে প্র্যাকটিস করছি তাতে আমরা ওভাবেই বলবো যেটা বলছো তুমি, কারণ এদের তিনোটার কিন্তু শক্তির সমান। যখন সে কারোর সাথে যুক্ত হয় না, যুক্ত হওয়ার সময় কিন্তু শক্তির পার্থক্য হয়। ম্যাগনেটিক ফিল্ডের আন্ডারে গেলে শক্তির পার্থক্য হয়, কিন্তু যখন সে কারোর সাথে যুক্ত হলো না তখন এদের শক্তি সমান। এই অবস্থার নাম হলো ডিজেনারেট অবস্থা, ডিজেনারেট। বুঝছো কথাটা? তাহলে 2px 2py 2pz এই তিনোটার শক্তি সমান, আর তাতে আমরা বলতে পারি না যে সর্বশেষ ইলেকট্রনটা এখানে প্রবেশ করবে। এটাও হতে পারে, এটাও হতে পারে, যেহেতু সবার শক্তি সমান। তো এখন এক্ষেত্রে এই সর্বশেষ ইলেকট্রন যদি আমরা এটাকে ধরি প্রচলিত নিয়ম অনুসারে, তাহলে এটার কোয়ান্টাম সেট কত হবে বলো? n is equal to 2 হবে, 2, l is equal to 1, m is equal to m is equal to 0, z কে 0 ধরা হয়েছে, আর s is equal to কত? প্লাস। এখন কোশ্চেনে এই অংশটাই দেয়া আছে, এই অংশটা, বুঝছো?
এই অংশটা দেয়া আছে কোশ্চেনে। তো তোমরা কি তখন বুঝতে পারবা যে এটা নাইট্রোজেন? বলো। জি স্যার। আচ্ছা, এখন ধরো দেয়া আছে n is equal to 3, l is equal to 1, m is equal to 0, s is equal to প্লাস হাফ। বলো তো মৌলটা কি? এটা হলো সর্বশেষ ইলেকট্রনটির কোয়ান্টাম সেট। এই মৌলটা কি হবে? স্যার ফসফরাস। ফসফরাস। এই তো ঠিক আছে, বুঝতে পারছো। এইরকম তোমার স্যার আপনি তো বলেছিলেন যে PZ এর ক্ষেত্রে PZ মানে P এর ক্ষেত্রে Z হচ্ছে 0 হবে, X হবে হচ্ছে +1, Y হবে -1। না, x হলো -1 আর y হলো +1। Y আচ্ছা X মাইনাস। স্যার যখন D এর হবে D অরবিটালের তখন কিভাবে করব? d এর হলো ওই যে এই z² যেটা সেটা 0, বুঝছো? এখানে ডি এর যে অরবিটালগুলো আমি একটু লিখি তাহলে সুবিধা হবে। কালকে তো এখানে লিখে দিয়েছিলাম ডি এর তো 5টা অরবিটাল না। এটা হলো ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ডি জেড স্কোয়ার। এই মানগুলো কিন্তু ভুল আছে অনেক বইতেই, বুঝছো? এটা একটু খেয়াল করে রাখো। এখানে এই ডি জেড স্কোয়ারকে আমরা বলছি 0, এটা 0, এটা একদম রেফারেন্স হিসেবে ধরে নিছে। তারপর এখান থেকে শুরু করো -2, -1, তারপর এটা +1, এটা +2, এটা মনে রাখি। এটা 0, বুঝতে পারছো কথাটা? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, এটা গেল তাহলে পলির বর্জনীতি। আমরা যে মূল বিষয়টা বুঝতে পারলাম, এখান থেকে কোয়ান্টাম সেট সম্পর্কে একটা আমাদের ধারণা হয়েছে। এই কোয়ান্টাম সেট নিয়ে আরেকটু প্র্যাকটিস করাবো তোমাদের, কারণ এখান থেকে তো কোশ্চেন আসার সম্ভাবনা আছে, বেশ ভালোই আছে। আর এই জায়গাটায় ভুল করে অনেকে। হ্যাঁ, আমরা এটা দেখলাম, এটা তো আমাদের হয়ে গেল। পলির বর্জনীতির প্রয়োগ, এটাও তোমরা বুঝতে পারছো মনে হয়। এস উপশক্তি স্তরে এল এর মান 0, এম এর মান 0, এম এর একটি মাত্র মান থাকায় এস উপশক্তির একটি মাত্র অরবিটাল থাকবে, তাই না? এখানে যে এম এর এইটাই তো অরবিটাল সংখ্যা, এই এমটাই তো অরবিটাল সংখ্যা, তাই না? এখানে যদি একটা মান, একটা অরবিটাল, আর একটা অরবিটালে 2টি ইলেকট্রন থাকতে পারে, সেজন্য আমরা এভাবে লিখছি। পিতে হলো এল এর মান 1, এম এর মান এইটা। এখানে কয়টা অরবিটাল থাকবে? হ্যালো, এই যে পি উপশক্তি স্তরে এল এর মান 1 হইলে এম এর মান হলো -1, 0 + 1। এম এর মান কয়টা এখানে? 3টা। 3টে অরবিটাল, 3টে অরবিটালে 6টা ইলেকট্রন থাকবে। এখন যদি ডি হয়, ডি এল এর মান কত? ডিতে 5টা অরবিটাল। ডি এ হইলো এল এর মান কত জন? 2। আর এম এর মান কত? 5 স্যার। +2, 5টা মানে 10টা ইলেকট্রন থাকবে। এপে কত হবে? এল এর মান হলো 3, কি হবে? 5টা হবে। 7টা। 7। 7টা। এখানে 5টা মানে 10টা ইলেকট্রন, 7টা মানে 14টা ইলেকট্রন। তাহলে এপে থাকতে পারে হইলো 10টা ইলেকট্রন না? আর এপে থাকতে দিতে থাকতে পারে 10টা, আর এপে থাকতে পারে 14টা, 7টা অরবিটালের জন্য। ওকে, তো এটা তো বুঝলে। পলির বর্জনীতির প্রয়োগ আছে। দেখো, এটি আমি লিখছি একটু, তোমরা যেটা জানো, এস উপশক্তি স্তর অরবিটাল সংখ্যা 1টা, সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হইল 2টা, ইলেকট্রন বিন্যাস হলো S2, পিতে হইল 3টা অরবিটাল, 6টা ইলেকট্রন, P6, ডিতে 5টা অরবিটাল, 10টা ইলেকট্রন, D10, এফ হইল 7টা অরবিটাল, 14টা ইলেকট্রন, F10। এভাবে লেখা যায়, এটা তোমরা জানো সবাই। প্রধান শক্তি স্তরের সর্বাধিক ইলেকট্রন সংখ্যা, প্রধান শক্তি স্তরে সর্বাধিক ইলেকট্রন সংখ্যা হলো n²।
এন স্কোয়ার হইল অরবিটাল সংখ্যা, এন স্কোয়ার হইল একটা শক্তি স্তরে হইল অরবিটাল সংখ্যা এন স্কোয়ার, অরবিটাল সংখ্যা। এটা কিন্তু একটা এমসিকিউর কোশ্চেন। একটা শক্তি স্তরে অরবিটাল সংখ্যা এন স্কোয়ার, তো ইলেকট্রন সংখ্যা কত হবে? একটা অরবিটালে কয়টা ইলেকট্রন থাকতে পারে? দুইটা। তো এখানে যদি অরবিটাল সংখ্যা যদি এন স্কোয়ার হয় তাহলে ইলেকট্রন সংখ্যা কত হবে? 2n স্কয়ার। 2n স্কোয়ার। এটা আমরা জানি, সেটাই বলা হয়েছে। তোমরা জানতে না শুধু অরবিটাল সংখ্যাটা, সেটাও জানলে যে একটা শক্তি স্তরে অরবিটাল থাকতে পারে এন স্কোয়ার। দেখো প্রমাণ করে দেখো, তুমি ধরো শক্তি স্তর ধরলা n = 2, তো তুমি মানটা বসাও, কত হবে? 2s স্কোয়ার = 4। চারটা অরবিটাল কি আছে? n এর মান 2 মানে কি? 2s 2p, 2p মানে কি? 2px 2py 2pz। তো এখানে কয়টা অরবিটাল? একটা অরবিটাল আর তিনটা, চারটা হলো না? বুঝছো কথাটা? হ্যালো হ্যালো হ্যালো। জি স্যার বুঝেছি। আচ্ছা, এখন তুমি ধরো যদি n এর মান 4 হয়, দেখো তো কত হবে? n এর মান 4, এখানে অরবিটাল হবে কয়টা? বলো কয়টা হবে? 16টা। 16টা। তো 16টা যদি হয়, 16টা হবে কি কি দেখো তো? 4s 4p 4d 4f। এখানে হলো দুইটা, না সরি, এখানে একটা অরবিটাল, সরি, এখানে হলো 3টে অরবিটাল, এখানে হলো 5টা অরবিটাল, এখানে হলো 7টা অরবিটাল। মোট কয়টা হইলো? 16টা হইলো না? দেখো 7 5 12 আর 3 15 আর 1 16। কি বুঝতে পারছো এবার? তো আমরা এন স্কোয়ার দ্বারা বুঝি একটা শক্তি স্তরে কয়টা অরবিটাল থাকতে পারে। আর ইলেকট্রন হবে কি? 2n স্কোয়ার। 2n স্কোয়ার মানে কি? যে কয়টা অরবিটাল তাকে 2 দিয়ে গুণ করো, 32টা। দেখো হিসাব করে 32টি আছে। আর সবার কাছে ক্লিয়ার হয়েছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা এটা বুঝলাম, ভালো করেই বুঝলাম আশা করি। তারপরে হইলো ইলেকট্রন বিন্যাস। এটা তো তোমরা পারো মনে হয় না? এই যে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n এর মান 1 2 3, শক্তি স্তর, প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, সহকারী কোয়ান্টাম সংখ্যা l সমান 0 0 হতে আর কি, এখানে একটা 0 2 n-1, এই মানগুলো জানো। n এর মান 1 হলে এটা 0 1s, m এর মান 0, অরবিটাল সংখ্যা 1। এখানে s = কত হবে? s = এখানে হবে একটা প্লাস হাফ একটা মাইনাস হাফ, মানে দুইটা ইলেকট্রন, 1s2 দুইটা ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তরে আমরা পাবো দুইটা মান, 2 - 1 মানে 1, 0 থেকে 1, একটা 0 একটা 1, 2s2p 0। এটা এখানে হবে কি? s = হবে প্লাস হাফ মাইনাস হাফ, আর এখানে হবে s = যেহেতু 3টা অরবিটাল, তো 3টে অরবিটালে 3টা প্লাস হাফ 3টা মাইনাস হাফ, আমরা সেজন্য 3 ইন্টু লিখতে পারি প্লাস হাফ মাইনাস হাফ। তারপর এখানে 3 × 6টা ইলেকট্রন, 2p6, দুইটা, টোটাল মিলে 8টা, এই 2n স্কোয়ার অনুসারে। সবাই কি বুঝতে পারছো কথাটা? হ্যালো। জি স্যার। এরকম আমরা এই যে 1 2 গেল, 3 4 বের করতে পারবো না? জি স্যার। তো এটা স্যার এই জিনিসটা কি এটা আবার বুঝাতে না স্যার? এটা বুঝে নেন। কোনটা বলো, আবার কোনটা বুঝাবো? এটা স্যার এস স্যার, এটা এস এর। আচ্ছা, হ্যাঁ, এটা ধরো n এর মান যদি 1 হয় তাহলে এটা শক্তি স্তর, তো প্রথম শক্তি স্তর। l এর মান কত হবে? এইখানে মান বসাই আমি, n এর মান 1 হইলে এখানে 1 বসাই দিই, 1 - 1 মানে 0, 0 থেকে 0 মানে 0, একটা মান। এই l এর মান যদি 0 হয় তার নাম s, যেহেতু প্রথম শক্তি স্তরের জন্য 1s। l এর মান 0 হইলে m এর মান কত হবে? এটা -l2 + l, তো -0 2 + 0 মানে 0ই হবে। 0 মানে একটা মান, এটা নাথিং না কিন্তু একটা মান। একটা মানের জন্য একটা অরবিটাল, আর একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকতে পারবে, একটা হলো ঘড়ির কাঁটার দিকে, একটা বিপরীত দিকে ঘুরতেছে, এটাকে আমরা প্লাস হাফ মাইনাস হাফ দ্বারা প্রকাশ করছি। এরকম দ্বিতীয় শক্তি স্তরে আমরা যেখানে 2 বসাই, 2 - 1 মানে 1, 0 থেকে 1 কয়টা মান? একটা 0 একটা 1, একটা 0 একটা 1, 0 এর জন্য 2s, 1 এর জন্য 2p।
জিরোর জন্য 0 পাইলাম, এম এর মান একটা পাইলাম, একটা অরবিটালে 2টা ইলেকট্রন প্লাস হাফ মাইনাস হাফ। আর 1-এর জন্য আমরা পেলাম কত, -1 টু +1, তাই -1 0 +1, -1 0 +1, 3টা মান। তো 3টে মানের জন্য কি হবে, 3টে মানের জন্য আমরা পাবো 6টা ইলেকট্রন। হ্যালো কালাম, হ্যাঁ হ্যাঁ ভালো আছি। আমি তোমাকে এই 3-4 মিনিট পরে ফোন দিই। আমি তোমার কথা বলতেছি 3-4 মিনিট পরে, আগেই 3 মিনিট পরে। আচ্ছা দেবো আমি, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আচ্ছা। স্যার বলো। স্যার আমাকে লিভ হতে হবে স্যার ক্লাসে। হ্যাঁ হ্যাঁ লিভ, আমিও লিভ দেবো। এই তাহলে এখন এখানে হলো 3 ইন্টু প্লাস হাফ মাইনাস হাফ মানে 6টা ইলেকট্রন, 2p6। তুমি কি বুঝতে পারছো এটা? হ্যালো, জি স্যার বুঝতে পারছি স্যার। বুঝতে পারছো না? তো এই 8টা ইলেকট্রন, এই 2টা আর 6টা মিলে 8টা। তো আজকের এতটুকুই থাক। তোমরা একটু এই যে এন এর মান 3 আর 4 একটু বাসায় করে ফেলো এইভাবে। এটা স্ক্রিন শট নাও, নিয়ে 3 আর 4, এন এর মান 3 আর 4 এটা করবা। কালকে আমি এটা জিজ্ঞাসা করবো, তোমরা খাতায় করে রাখবা। সবাই শুনছো কথাটা? হ্যালো, হ্যাঁ স্যার শুনতে পাইছি। শুনতে পেয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা গুড, শুনতে পারলে খুবই ভালো কাজ করেছো।